হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 2 ম্যানেজমেন্ট অফ ক্যাশ অ্যান্ড মার্কেটেবল সিকিউরিটি। এই চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। ম্যানেজমেন্ট অফ ক্যাশ অ্যান্ড মার্কেটেবল সিকিউরিটি অর্থাৎ নগদ ও বাজারযোগ্য সিকিউরিটি ব্যবস্থাপনা, এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস দিছে এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা তিনটা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাটে আমরা শিখব হচ্ছে বাউমিল মডেল, 2 নম্বর ফরম্যাটে আমরা শিখব হচ্ছে ক্যাশ বাজেট, অ্যান্ড 3 নম্বর ফরম্যাটে আমরা শিখব হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, যেটা আমরা সেকেন্ড ইয়ারে করছি, থার্ড ইয়ারে করছি। ক্যাশ বাজেটটা কিন্তু আমরা থার্ড ইয়ারে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে করছি, আর বাউমিল মডেলটা আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে পড়ছিলাম। অর্থাৎ তিনটা ফরম্যাট হচ্ছে আমাদের চেনা জানা ফরম্যাট। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2016 সাল থেকে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস আমি দিছি। দেখতেছি যে 2 নম্বর চ্যাপ্টার থেকে 2016 সালে পার্ট বিতে একটা প্রশ্ন, পার্ট সিতে একটা প্রশ্ন আছে। 2017 সালে পার্ট বিতে একটা, পার্ট সিতে 2টা প্রশ্ন দিছে। 18 সালে পার্ট বি পার্ট সিতে একটা, 19 সালে পার্ট বি পার্ট সিতে একটা প্রশ্ন, 20 সালে পার্ট বিতে একটা, পার্ট সিতে 2টা প্রশ্ন, 21 সালে শুধু পার্ট সিতে 2টা প্রশ্ন দিছে, 22 সালে পার্ট বিতে একটা, পার্ট সিতে একটা, এবার 23 সালে পার্ট বিতে একটা, পার্ট সিতে একটা প্রশ্ন আছে। তো তোমরা পরীক্ষা দিবা 2024 সালে। 2024 সালে পরীক্ষা এখান থেকে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন থাকবেই। যদি ভাগ্য ভালো থাকে তাহলে পার্ট সিতেও আরেকটা প্রশ্ন আসতে পারে। তো আমরা এই চ্যাপ্টার টার্গেট আমরা কত মার্কের টার্গেট করে বলো দেখি? 14 মার্ক, মানে কমপক্ষে আমরা 14 নাম্বার টার্গেট করব। যদি ভাগ্য ভালো থাকে তাহলে পার্ট সিতে 2টা প্রশ্ন আসতে পারে। তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা যে অ্যানালাইসিসটা দিলাম, অ্যানালাইসিসটা কি তোমরা সবাই বুঝতে পারছো? জি স্যার। ওকে, জি স্যার। তাহলে এই চ্যাপ্টারটা কি আমরা পার্ট বি এর জন্য করবো নাকি পার্ট সি, নাকি 2টা পার্টের জন্যই? দুইটা 2টা পার্টের জন্য। এখন এই ফরম্যাট 1, 2, 3 এর মধ্যে 2 এবং 3 নাম্বার ফরম্যাটটা হচ্ছে পার্ট সি এর জন্য, আর 1 নাম্বার ফরম্যাট এখান থেকে পার্ট বিতে প্রশ্ন আসবে। তবে কিছু কিছু প্রশ্নে পার্ট সিতেও প্রশ্ন আসে। নর্মালি 1 নাম্বার ফরম্যাটটা আমরা করবো হচ্ছে পার্ট বি এর জন্য, তবে এখানে কিছু কিছু প্রশ্ন আছে পার্ট সি এর জন্য। তো আসো তাহলে আজকে আমরা যেহেতু প্রথম ক্লাস, আমরা ফরম্যাট 1 দিয়ে শুরু করব। তো বাউমিল মডেল এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের কিছু সূত্র অ্যাপ্লাই করতে হবে, সূত্রগুলি পড়তে হবে। সূত্রগুলি মুখস্থ করার দরকার নাই, অঙ্ক করতে করতে সূত্র একাই মুখস্থ হয়ে যাবে। তো সূত্র পেছনের সময় দেওয়া লাভ নাই, সূত্র একাই হয়ে যাবে। তো এর মধ্যে আমরা প্রথম যে সূত্রটা দেখব সেটা হচ্ছে, আজকে আমরা প্রথম টার্মে এই 5টা সূত্র দেখব। 5টা সূত্র দেখে আমরা কিছু অঙ্ক প্র্যাকটিস করব, এর পরবর্তী সূত্রগুলি দেখব। তো প্রথমটা পেয়ে 5টা সূত্রের মধ্যে প্রথমটা আছে হচ্ছে ওসি। এই ওসির ফুল মিনিংগুলি এই যে এই পাশে লিখে দিছি, যারা মন থাকবে না তারা একটু দেখে নেবে। হ্যাঁ, ওসি মানে হচ্ছে অপারেটিং সার্কেল। অপারেটিং সার্কেলের সূত্র হচ্ছে অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি প্লাস অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। আমি এখানে ফুল মিনিং সহ বললাম। তাহলে অপারেটিং সার্কেলের সূত্র কি? অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি প্লাস অ্যাভারেজ কালেকশন পিরিয়ড, যার ফুল মিনিংগুলো এই যে পাশে দিয়ে আছে। সিসিসি মানে হচ্ছে ক্যাশ কনভার্সন সার্কেল। এই ক্যাশ কনভার্সন সার্কেলের সাথে এই অপারেটিং সার্কেলের যে সূত্রটা, এইটুকুর সাথে অতিরিক্তভাবে বাদ দিতে হবে অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড। তাহলে এপিপি মানে হচ্ছে অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড। তাহলে ওসি এবং সিসি সূত্রটা, সিসির ক্ষেত্রে ওসির পুরাটাই, এবং এখান থেকে এক্সট্রা কি বাদ দিয়ে বলো দেখি? অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড। পেমেন্ট তাহলে একজন আমাকে একটু অপারেটিং সার্কেলের সূত্রটা একটু বলেন তো দেখি। অপারেটিং সার্কেলের সূত্র আমরা কি বললাম? অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি প্লাস অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। গুড। আর সিসিসি মানে ক্যাশ কনভার্সন সার্কেল, এর সূত্র কি বললাম? অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি প্লাস অ্যাভারেজ কালেকশন পিরিয়ড মাইনাস অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড। গুড। এবার আসেন, এই যে অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি, এটা কিছু কিছু প্রশ্নে দেওয়া থাকে, আবার কিছু কিছু প্রশ্নে দেওয়া থাকে না। যদি দেওয়া থাকে তো ভালো, যদি না থাকে তাহলে এটা তো বের করতে হবে। এটা ছাড়া তো আর ওসি পারা যাবে না, ওসি বা সিসি পারা যাবে না।
তাহলে অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি যখন প্রশ্নে দেওয়া থাকবে না, তখন 100% প্রশ্নের মধ্যে ইনভেন্টরির টার্নওভারটা দেওয়া থাকবে। তখন 1 বছর সমান সমান 360, 360 ইনভেন্টরির টার্নওভার দ্বারা ভাগ করলে আমরা অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি পাবো। ক্লিয়ার কথা? জি স্যার। অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি যদি প্রশ্নে দেওয়া না থাকে তাহলে অবশ্যই ইনভেন্টরি টার্নওভার থাকবে। তখন অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি বের করার সূত্র 360 ডিভাইডেড বাই ইনভেন্টরি টার্নওভার। ইনভেন্টরি টার্নওভার। গুড। 4 নম্বর প্রশ্ন হচ্ছে মিনিমাম অপারেটিং ক্যাশ, অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে হলে ন্যূনতম কত টাকা ক্যাশ রাখতে হয়। এর সূত্র হচ্ছে দ্য ফার্ম স্পেন্ড ডিভাইডেড বাই ক্যাশ টার্নওভার। ফার্মের জন্য কতটুকু টাকা ইনভেস্ট করা হয়েছে সেই টাকাকে ক্যাশ টার্নওভার দ্বারা কি করব, ভাগ করব। ক্যাশ টার্নওভার মানে কি, 1 বছরে ক্যাশ কতবার টার্ন করবে মানে ঘুরবে। অ্যান্ড এই ক্যাশ টার্নওভারটা প্রশ্নের মধ্যে কখনোই দেওয়া থাকবে না, এটা আমাকে বের করতে হবে। যা বের করার সূত্র হচ্ছে 360 ডিভাইডেড বাই ক্যাশ কনভার্সন সার্কেল। ক্লিয়ার কথা? জি স্যার। তাহলে মিনিমাম অপারেটিং সার্কেল, মিনিমাম অপারেটিং ক্যাশ, এটা বের করার সূত্রটা আমরা কি বললাম তাহলে? The firm spent cash turnover. এই ক্যাশ টার্নওভার মানটা কখনোই দেয়া থাকবে না, এটা বের করার সূত্র কি? 360 ডিভাইডেড Cash বাই conversion cycle. ওকে, তাহলে আমরা এই যে 5টা সূত্র দেখলাম, আমরা তাহলে এই 5টা সূত্রে কিছু ব্যবহার দেখব, ঠিক আছে? ওকে, আসেন তাহলে আমরা এই 5টা সূত্রে একটু ব্যবহার দেখি, 2-1টা অঙ্ক একটু ট্রাই করি। আপনারা সবাই এক্সারসাইজ 3 নাম্বার অঙ্কটা কি সবাই দেখতেছেন? জি স্যার। তো এক্সারসাইজ 3 নাম্বার 2019 সালে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টে পার্ট বিতে আসছিল। তো প্রশ্নটা বলা আছে যে অমুক কর্পোরেশন হ্যাজ অন ইনভেন্টরি টার্নওভার অফ 18 টাইম ইচ ইয়ার। এই যে ইনভেন্টরি টার্নওভার যেহেতু প্রশ্নে দিয়ে আছে, তার মানে এই প্রশ্নের মধ্যে 100% অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি মানটা দেওয়া নাই, ঠিক আছে? তাহলে অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি বের করবে কিভাবে? 360 18 দ্বারা ভাগ করলে অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি পাবো। গুড। অ্যান্ড অ্যাভারেজ কালেকশন পিরিয়ড দিয়ে আছে 40 দিন, আর অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড দিয়ে আছে 35 ডেজ। দ্য ফার্ম স্পেন্ট 1 মিলিয়ন, বলো তো 1 মিলিয়ন সমান কত টাকা? 10 লক্ষ। 10 লক্ষ। তাহলে ফার্মে বিনিয়োগ করছে 10 লাখ টাকা অন ইট অপারেটিং সার্কেল ইনভেস্টমেন্ট ইচ ইয়ার অ্যাজুম 360 ডে ইয়ার, 1 বছর সমান 360 দিন। ওকে, তাহলে এখানে আমরা ইনভেন্টরি টার্নওভার মান পেলাম, যেটা দিয়ে আমরা এভারেজ এজ অফ ইনভেন্টরি মান বের করব, এভারেজ কালেকশন পিরিয়ড মান দিয়ে আছে এবং এভারেজ পেমেন্ট পিরিয়ডের মান দিয়ে আছে এবং ফার্ম স্পেন্ডের মান দিয়ে আছে। আমাদের বের করতে হবে 1 নম্বরে বের করতে হবে অপারেটিং সার্কেল। তাহলে অপারেটিং সার্কেলের সূত্র আপনারা জানেন, এভারেজ এজ অফ ইনভেন্টরি প্লাস Average collection period. এভারেজ এজ অফ ইনভেন্টরি যদি নাই, তাহলে এটা বের করার সূত্র বের করব কিভাবে? 360 ইনভেন্টরি টার্নওভার। ওকে, 360 ডিভাইডেড কত 18, ক্যালকুলেটর হাতে আছে, বের করেন। 20 কত হয় ম্যাডাম? 20 ওকে, 20 এক্সারসাইজ 3 নাম্বার সবাই কি সলিউশন পিডিএফ এ দেখতেছি? জি স্যার। তাহলে এভারেজ কালেকশন পিরিয়ড 40, এভারেজ পেমেন্ট পিরিয়ড 35 এবং এভারেজ এজ অফ ইনভেন্টরি আমরা এখানে বের করে 20 দিন বের করলাম। তাহলে তিনটার মানে জানি। এখন এক নম্বর বের করতে বসছে ওসি। ওসি মানে অপারেটিং সার্কেল, যার সূত্র এভারেজ এজ অফ ইনভেন্টরি প্লাস কি এভারেজ কালেকশন পিরিয়ড। এজ অফ ইনভেন্টরি মান বের করে 40 আর এর মান প্রশ্ন ছিল এভারেজ এজ অফ ইনভেন্টরি মান বের করছি 20 আর এর মান ছিল 40, দুটো যোগ করে 60 ডেজ। ক্লিয়ার অপারেটিং সার্কেলটা? জি স্যার। এবার 2 নম্বর প্রশ্নে বের করতে বসছে ক্যাশ কনভার্সন সার্কেল। তাহলে ওই 60 এর সাথে আমরা কি বাদ দিব? average payment period. তাহলে সূত্র আমরা লিখছি এভারেজ এজ অন ইনভেন্টরি প্লাস এভারেজ কালেকশন পিরিয়ড মাইনাস এভারেজ কি বলো দেখি? Payment এভারেজ পেমেন্ট পিরিয়ড। তাহলে 20 প্লাস 40 মাইনাস পেমেন্ট পিরিয়ড দিয়ে আছে 35। তাহলে ক্যালকুলেশন করলে মান পাবো 25 ডেজ। ক্লিয়ার? জি স্যার। এই সূত্রটাকে তুমি এভাবে লিখতে পারো সিসিসি সমান সমান ওসি মাইনাস এভারেজ পেমেন্ট পিরিয়ড। ক্লিয়ার কথা?
জি অর্থাৎ স্যার ওসির মান 60 মাইনাস পেমেন্ট পিরিয়ডের মান হচ্ছে 35 সমান সমান কত 25 ডেজ। সিসিসি ক্লিয়ার তো? জি স্যার। স্যার 3 নাম্বার প্রশ্নটা দেখেন, লেখা আছে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ নেগোশিয়েটেড ফাইন্যান্সিং রিকোয়ার্ড টু সাপোর্ট দ্য ফ্রম ক্যাশ কনভার্সন সার্কেল। বলছে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য ন্যূনতম কত টাকা অর্থায়নের প্রয়োজন, দ্যাট ইজ মিনিমাম অপারেটিং ক্যাশ। এই মিনিমাম অপারেটিং ক্যাশটাই আমাদের প্রশ্নে বের করতে বলছে, যার সূত্র আমরা জানি দ্য ফ্রম স্পেন্ড ডিভাইডেড বাই ক্যাশ টার্নওভার তাহলে ফ্রম স্পেন্ডের মান 1 মিলিয়ন মানে কত টাকা? 10 লাখ। 10 লক্ষ আর ক্যাশ টার্নওভারের মান কিন্তু প্রশ্নে কখনোই দেয়া থাকে না, যা বের করার সূত্র কি 360 ডিভাইডেড বাই। ক্যাশ কনভার্সেশন তাহলে আমরা এখানে ক্যাশ টার্নওভারটা 360 এ সিসিসি দ্বারা ভাগ করছি, 360 ডিভাইড 25 সমান 14.4। স্যার এরপরে আমরা আসল সূত্র লিখছি মিনিমাম অপারেটিং ক্যাশ সমান সমান দ্য ফ্রম স্পেন্ড ডিভাইডেড বাই ক্যাশ টার্নওভার। ফ্রম স্পেন্ডের মান 1 মিলিয়ন মানে 10 লাখ, আর ক্যাশ টার্নওভার মান পাইছি 14.4। এটাকে ভাগ করলে আমরা টাকা পাবো 69,444। তাহলে মিনিমাম অপারেটিং ক্যাশ আমরা সবাই বুঝতে পারছি। জি স্যার। স্যার এখন জি এর মধ্যে স্যার কারো কোনো প্রশ্ন থাকলে আমার সাথে কথা বলেন, আমি প্রশ্ন করার সুযোগ দিব, আগেই আমাকে থামিয়ে দিবা না, ঠিক আছে? জি স্যার শুধু শুধু ক্লাসে সময় নষ্ট করবে না। আমি এই যে এখন বুঝাইলাম, এখন কারো সমস্যা থাকলে আমার সাথে কথা বলো, আমি সময় দিই, প্রত্যেকটা অঙ্কে আমি সময় দিই। বলো। স্যার সি নাম্বারের প্রশ্নটা স্যার একটু বুঝাইতেন যদি। সি নাম্বার প্রশ্ন তো বলছে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ, মানে টাকা বের করতে বলছে, অফ নেগোশিয়েটেড ফাইন্যান্সিং রিকোয়ার্ড টু সাপোর্ট দ্য ফার্ম, অর্থাৎ ফার্মের সাপোর্টের জন্য কতটুকু অর্থায়নের প্রয়োজন, ঠিক আছে? এটাকে আমরা বলি হলো মিনিমাম অপারেটিং ক্যাশ, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করলে ন্যূনতম কত টাকা নগদ টাকার প্রয়োজন। তাহলে মিনিমাম অপারেটিং ক্যাশ আমরা বের করছি, ঠিক আছে? জি স্যার জি ওকে, যে কোনো প্রশ্ন করার পরে আমি সমাধান করার পর অবশ্যই তোমাদের সময় দিব, তখন ওই সময়ের মধ্যে তোমরা প্রশ্ন করবে, হ্যাঁ, টেনশন নাই, আমি তোমাদের না বুঝিয়ে চলে যাব না। তাহলে 3 নম্বর অঙ্কের মধ্যে কার কোনো প্রশ্ন আছে? স্যার আমার একটা কথা ছিল স্যার। বলেন। স্যার এখানে যে অপারেটিং সার্কেলটা আমরা ডে তে বের করলাম, এটা দ্বারা কি বোঝায় স্যার? হ্যাঁ মানে অপারেটিং সাইকেল যে স্যার 1 নম্বরে হ্যাঁ, এ নম্বরে যে অপারেটিং সাইকেলটা বের করছি 60 ডেজ বের হয়েছে স্যার। এই 60 ডেজ বছরে দ্বারা কি বোঝায়? বছরে 60 দিন ঘুরবে, হ্যাঁ, এক বছর সমান সমান 365 দিন, 360 দিন, 360 দিনের মধ্যে 60 দিন এই অপারেটিং সার্কেলটা কি ঘুরবে, মানে 1 তারিখে যদি হয় আরেকবার হবে 61তম দিনে, এরপরে 100 এর সাথে আবার 60 যোগ করা হবে তার পরবর্তী দিন, এরকম ভাবে প্রতি বছর কি 60 দিন ঘুরবে, হ্যাঁ, 360 দিনের মধ্যে 60 বার ঘুরবে বছরে, ঠিক আছে? জি স্যার। তাহলে 3 নাম্বার অঙ্কের হুবহুব কিছু অঙ্ক আমাদের দেওয়া আছে, আসেন আমরা একটু অঙ্কগুলি একটু পড়ে দেই। যেমন 7 নাম্বার প্রশ্নটা, এই অঙ্কটা আপনাদের কাজ থাকবে, লেখা আছে ইনভেন্টরি টার্নওভার 12 টাইমস, এটা কি নির্ণয় করার ক্ষেত্রে আসে বলো তো দেখি? এভারেজ এজ অফ ইনভেন্টরি। ওকে, যার সূত্র আমরা জানি, এভারেজ কালেকশন পিরিয়ডের মান দিয়ে আছে 45 ডেজ, এভারেজ পেমেন্ট পিরিয়ড মান দিয়ে আছে 40, আর ফ্রম স্পেন্ডের মান দিয়ে আছে 1 মিলিয়ন। 1 মিলিয়ন মানে কত? 10 লাখ রিকোয়ারমেন্ট এ বি সি আগেরটাই পারা যাবে। জি স্যার জি স্যার। এবার আসেন 10 নম্বর প্রশ্নটা, আসেন 10 নম্বর প্রশ্নটা বলা আছে যমুনা কোম্পানি হ্যাজ অ্যানুয়াল সেলস অফ টাকা 50 লক্ষ টাকা, সেলসের মান দিয়ে আছে 50 লাখ, কস্ট অফ গুডস সোল্ড হবে 75% অফ কি সেলস, এই যে 50 লাখ টাকা দিয়ে আছে এর 75% হবে কস্ট অফ গুডস সোল্ড, এন্ড পারচেজ দ্যাট আর 65% অফ কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড যা হবে তার কত পার্সেন্ট পারচেজ হবে? 65%। তাহলে কস্ট অফ গুডস সোল্ডটা ডিপেন্ড করতেছে কার উপরে? সেলসের উপরে, আর পারচেজ ডিপেন্ড করতেছে কার উপরে বলো দেখি? কস্ট অফ গুডস সোল্ডের উপরে। কস্ট অফ গুডস সোল্ড। ওকে, প্রশ্নে বলছে যমুনা কোম্পানি হ্যাজ অন অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি দিয়ে আছে কত? 50,
অ্যাভারেজ কালেকশন পিরিয়ড দিয়ে আছে 30 অ্যান্ড অ্যাভারেজ পিরিয়ড কথা মানে হচ্ছে অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড দিয়ে আছে 20 দিন। তাহলে অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি, অ্যাভারেজ কালেকশন পিরিয়ড, অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড সব মানগুলি আমাদের প্রশ্নে কি দেওয়া আছে। আপনাকে এক নম্বর বের করতে বলছে ক্যালকুলেট দ্য অপারেটিং সার্কেল। তাহলে অপারেটিং সার্কেল মানে উসি, উসির সূত্র কি আমরা জানি অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি প্লাস অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। তাহলে 50-এর সাথে কত যোগ করব? 30 2 নম্বর প্রশ্ন বলছে ক্যাশ কনভার্সন সার্কেল। তাহলে 50-এর সাথে 30 যোগ করা হয় 80, 80 থেকে কত বাদ দিব আমরা? 20 প্রথম দুইটা রিকোয়ারমেন্ট ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, এবার 3 নাম্বারটা প্রশ্নে বলছে দ্য রিসোর্স যমুনা হ্যাজ ইনভেস্টমেন্ট ইন ক্যাশ কনভার্সন সার্কেল, অর্থাৎ যমুনাকে কত টাকা বিনিয়োগ করতে হবে, অর্থাৎ এক কথায় যেটাকে আমরা বললাম মিনিমাম অপারেটিং সার্কেল। এখানে বলছে 1 বছর সমান সমান কতদিন হলে 360। এই কথাটুকু বলা থাকলেও আমরা 1 বছর সমান সমান 360 ধরবো, না বলা থাকলে আমরা সেম কাজটাই ধরবো। এখন মিনিমাম অপারেটিং ক্যাশ অথবা রিসোর্স ইনভেস্টমেন্ট দুইটা কথাটা সিমিলার কথা। এই যে বলছে দ্য রিসোর্স যমুনা হ্যাজ ইনভেস্টমেন্ট, যেটাকে আমরা বলি ইনভেস্টমেন্ট রিসোর্স অথবা মিনিমাম অপারেটিং ক্যাশ, দুইটা কথা সিমিলার, যার সূত্র হচ্ছে দ্য ফ্রাম স্পেন্ট ডিভাইডেড বাই হচ্ছে ক্যাশ টার্নওভার। এখন আমাদের প্রশ্নের মধ্যে ফ্রাম স্পেন্টের মানটা সরাসরি দেওয়া নাই, ক্যাশ টার্নওভার তো থাকেই না নাকি। এখন বলেন ক্যাশ টার্নওভার বের করবো কিভাবে? 360টা কত দ্বারা ভাগ করব? সিসি ধরো সরি 360/60। গুড। ওকে, এবার দ্য ফার্ম স্পেন্ট, অর্থাৎ ফার্মে কত টাকা বিনিয়োগ করা হয়েছে। আমাদের সেল ছিল হচ্ছে কত টাকা বলো দেখি? 50 লাখ। এই 50 লাখ টাকার কতটুকু টাকা কস্ট অফ গুডস সোল্ড? 75%। এই কস্ট অফ গুডস সোল্ড মানে বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ যতটুকু পণ্য বিক্রি করছি অতটুকু পণ্যের জন্য আমাদের কি ব্যয় করা আছে, দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। ঠিক আছে, এর জন্য দ্য ফার্ম স্পেন্ট হবে সেলসের কত পার্সেন্ট বলো দেখি? 75%। তাহলে সেল দিয়ে আছে 50 লাখ টাকা, 50 লাখ টাকা 75% হচ্ছে 37,50,000। তাহলে 37,50,000-এ আমরা ক্যাশ টার্নওভার দ্বারা ভাগ করলে মান পাবো 6,25,000। ক্লিয়ার কথা? জি স্যার। জি স্যার। ওকে, 10 নম্বর অঙ্কটা এটা আমরা কমার্স পাবলিকেশন বই থেকে নিয়েছিলাম। হুবহুব অঙ্ক হচ্ছে 11 নাম্বারটা, এটা হচ্ছে 4th ইয়ারের ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের অঙ্ক। এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 4th ইয়ারে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আছে, আর তোমরা 3rd ইয়ারে পড়ছো। এই অঙ্কের মধ্যে আমাদের যে ইনভেন্টরি টার্নওভার দিয়ে আছে 15 দিন, অ্যাভারেজ কালেকশন পিরিয়ড দিয়ে আছে 45 ডেজ, পেমেন্ট পিরিয়ড দিয়ে আছে 40 দিন, ফ্রাম স্পেন্ড সরাসরি লেখা আছে 10,80,000, অ্যাজিউম দ্যাট 1 বছর সমান 360। এখন প্রশ্ন হচ্ছে এখানে আমাদের প্রথম বের করতে বলছে অপারেটিং সার্কেল আর সিসিসি বের করতে বলছে। তাহলে এইটুকু তথ্যের উপরে দুইটা কি বের করা পারবো? জি স্যার। তাহলে 11 নম্বর অঙ্কটা আপনাদের বাসায় কাজ থাকবে, আর এই রিলেটেড আর কোনো অঙ্ক নাই। এখন আমরা পরবর্তী সূত্রগুলো একটু দেখব। তাহলে আমাদের 5টা সূত্র দিয়ে আমরা কি কি শেষ করলাম? 10, 11, দাগে এখানে গেলাম 7, আর এবং এখানে 3 হচ্ছে 3। ওকে ম্যাডামরা? জি স্যার। জি স্যার। এবার আসে আমরা পরবর্তী সূত্রগুলি একটু দেখি। এখন আমরা সূত্র এখন দেখব হচ্ছে এই 6 থেকে 13 পর্যন্ত এই কয়টা সূত্র এখন আমরা এই টার্নে শিখব। ঠিক আছে, এর মধ্যে সর্বপ্রথম আমাদের যে সূত্র সেটা হচ্ছে রিটার্ন পয়েন্ট। এই রিটার্ন পয়েন্টকে আমরা জেড দ্বারা প্রকাশ করব। রিটার্ন পয়েন্টকে আমরা কি দ্বারা প্রকাশ করব? জেড দ্বারা, যার সূত্র হচ্ছে কিউব রুট। এই যে রুটের উপর পাওয়ার হচ্ছে 3 আছে, এই জন্য বলবো কিউব রুট। উপর হচ্ছে 3 ইন্টু সি ইন্টু সিগমা স্কোয়ার। এই সিগমা স্কোয়ার কথাটা মানে হচ্ছে ভ্যারিয়েন্স। সিগমা স্কোয়ার কথাটা মানে কি বলেন দেখি? ভ্যারিয়েন্স যদি প্রশ্নে সরাসরি দেওয়া থাকে তাহলে তাকে আর স্কোয়ার করার দরকার নাই, আর যদি প্রশ্নে স্ট্যান্ডার্ড ডিভিশনের মান দেওয়া থাকে তাহলে আমরা কি করব? স্কোয়ার করব। ক্লিয়ার কথা? জি স্যার। যদি সরাসরি ভ্যারিয়েন্স দেওয়া থাকে তাহলে ওই মানকে স্কোয়ার করবেন না, কারণ ভ্যারিয়েন্স কথাটা মানে হচ্ছে সিগমা স্কোয়ার। আর যদি সিগমার মান থাকে তাহলে সিগমার মানকে আমরা স্কোয়ার করব। তাহলে সূত্র আছে কি 3 ইন্টু সি ইন্টু সিগমা স্কোয়ার
ভাগ হচ্ছে 4i ডিভাইডেড বাই 360। এখন এখানে কোনটা মানে কি, এখানে সি কথার মানে হচ্ছে অপটিমাম ক্যাশ ব্যালেন্স, অর্থাৎ ন্যূনতম কত টাকা নগদ টাকা, ন্যূনতম ক্যাশের পরিমাণ। সিগমা তো আমরা জানি স্ট্যান্ডার্ড ডিভিশন। আই হচ্ছে এখানে অপরচুনিটি কস্ট অথবা ইন্টারেস্ট রেট। আই হচ্ছে অপরচুনিটি কস্ট অথবা কি ইন্টারেস্ট রেট। আর বাদ বাকি যে মানগুলি আছে মানগুলি ফিক্সড, যেমন 3 ওইটা ফিক্সড, 360 এটা ফিক্সড। তাহলে এখানে আমাদের মান লাগবে দুইটা মান, সি এর মান এবং কি আই এর মান। আর সিগমা তো সিগমাই। তাহলে রিটার্ন পয়েন্টের সূত্রটা মনে রাখবেন। এই সূত্রটা যত না সহজ, এর ক্যালকুলেশন করাটা সবচেয়ে বেশি কঠিন। ক্যালকুলেশনটা আমি ক্যালকুলেটর আপনাদের সবার আছে আশা করি আমি দেখিয়ে দিব। হ্যাঁ, আমি বলে দিব, আপনারা মানটা বের করবেন। এটা অনেকের কিন্তু হয় না। অতএব রিটার্ন পয়েন্টের ক্যালকুলেশনটা আমাদের সবাইকে এক্সপার্ট হতে হবে। 7 নম্বর প্রশ্নে বলছে লোয়ার লিমিট। এই লোয়ার লিমিটকে আমরা এল দ্বারা প্রকাশ করব, যার সূত্র হচ্ছে মিনিমাম ক্যাশ ব্যালেন্স। মিনিমাম ক্যাশ ব্যালেন্স, ন্যূনতম নগদ হবে। 8 নম্বর বলছে টার্গেট ব্যালেন্স। এই টার্গেট ব্যালেন্স সূত্র হচ্ছে জেড প্লাস এল। এখানে জেড মানে হচ্ছে রিটার্ন পয়েন্ট আর এল মানে হচ্ছে লোয়ার লিমিট। রিটার্ন পয়েন্ট এবং লোয়ার লিমিট দুইটা যোগ করে আমরা কি পাবো, টার্গেট ব্যালেন্স পাবো। এরপরে 9 নম্বর সূত্র আমরা শিখবো হচ্ছে আপার লিমিট। আপার লিমিটের সূত্র হচ্ছে এল প্লাস 3z। এল মানে হচ্ছে লোয়ার লিমিট, 3 সাথে জেড। জেড মানে কি রিটার্ন পয়েন্ট। রিটার্ন পয়েন্টের মানকে 3 গুণ করে লোয়ার লিমিটের সাথে যোগ করলে কি পাবো বলো দেখি, আপার লিমিট। এরপর হচ্ছে অ্যাভারেজ ক্যাশ ব্যালেন্স। অ্যাভারেজ ক্যাশ ব্যালেন্সের সূত্র হচ্ছে এল প্লাস 4z ডিভাইডেড বাই 3। এল মানে হচ্ছে লোয়ার লিমিট, জেড মানে রিটার্ন পয়েন্ট, রিটার্ন পয়েন্টকে 4 গুণ করব, তাহলে 3 দ্বারা ভাগ করব, তাহলে এটা পাবো আমরা অ্যাভারেজ ক্যাশ ব্যালেন্স। এরপরে 11 নম্বর সূত্র আমরা শিখবো হচ্ছে অপরচুনিটি কস্ট বা ইন্টারেস্ট। এই অপরচুনিটি কস্টের সূত্র হচ্ছে সি ডিভাইডেড বাই 2 ইন্টু আই। ট্রেডিং কস্ট বা ট্রানজ্যাকশন কস্ট বা কনভার্সন কস্ট, তিনটা কস্টই সিমিলার, যার সূত্র কি বিটি ডিভাইডেড বাই সি। এখন বি মানে হচ্ছে ফিক্সড কস্ট পার ট্রানজ্যাকশন, অর্থাৎ প্রতি ট্রানজ্যাকশনে আমাদের যে ফিক্সড কস্টটা হয় ওটা হচ্ছে বি এর মান। টি কি, টি হচ্ছে অ্যানুয়াল ক্যাশ ইনভেস্টমেন্ট, অর্থাৎ বাৎসরিক কত টাকা নগদ বিনিয়োগ করা হয়। আর সি হচ্ছে আমরা জানি অপটিমাম ক্যাশ ব্যালেন্স। এই সি এর মানটা এই রিটার্ন পয়েন্টের ক্ষেত্রে সরাসরি দেওয়া থাকবে। আমি কথাটা বলতেছি ভালো করে খেয়াল করবেন। রিটার্ন পয়েন্ট যে অঙ্কে বের করতে বলবে সে অঙ্কে সি এর মানটা সরাসরি দেওয়া থাকবে, কিন্তু যে অঙ্কে ট্রেডিং কস্ট বা ট্রানজ্যাকশন কস্ট বা কনভার্সন কস্ট দেওয়া থাকবে সেক্ষেত্রে সি এর মানটা সরাসরি দেওয়া থাকবে না। তখন সেক্ষেত্রে বলা থাকবে অ্যাভারেজ ক্যাশ ব্যালেন্স। এই অ্যাভারেজ ক্যাশ ব্যালেন্সের মানে হচ্ছে সি এর 2 দ্বারা কী করবো বলো দেখি, ভাগ করব। অর্থাৎ এই অ্যাভারেজ ক্যাশ ব্যালেন্সের মানটা দেওয়া থাকবে আর 2 এর মান তো আমরা জানি। তাহলে অ্যাভারেজ ক্যাশ ব্যালেন্স এবং 2 এর সাথে আড়াআড়ি অবস্থায় আমরা কি গুণ করব না ভাগ করব বলো তো দেখি, গুণ করব। তাহলে এই দুইটা যদি গুণ করি তাহলে কার মান পাবো বলো দেখি, সি এর মান। ঠিক আছে, মনে রাখবেন রিটার্ন কি ট্রেডিং কস্ট, ট্রানজ্যাকশন কস্ট বা কনভার্সন কস্টের ক্ষেত্রে সি এর মানটা প্রশ্নে সরাসরি দেওয়া থাকবে না। এখন অপারেশনারি কস্ট এবং ট্রেডিং কস্ট এই দুইটা যোগ করা হবে কি টোটাল কস্ট। তাহলে টোটাল কস্টের সূত্র কি অপারেশনারি কস্ট প্লাস কি কনভার্সন কস্ট। তাহলে এই কয়েকটা সূত্র আমরা এখন দেখলাম। এখন এই কয়েকটা সূত্র আমরা কিছু প্র্যাকটিস করব। তো প্র্যাকটিস করার আগে আমরা সূত্রগুলো আরেকবার একটু রিভিশন দেই। রিটার্ন পয়েন্টের সূত্র আপনারা জানলেন, কিউব রুট উপর হচ্ছে 3 ইন্টু সি ইন্টু সিগমা স্কোয়ার ডিভাইডেড বাই 4i ভাগ হচ্ছে 360। এখানে রিটার্ন পয়েন্টের ক্ষেত্রে সি কথাটা মানে হচ্ছে অপটিমাম ক্যাশ ব্যালেন্স। এই মানটা আমাদের প্রশ্নে কি দেওয়া থাকে, ঠিক আছে। লোয়ার লিমিটকে আমরা কি দ্বারা প্রকাশ করি, মিনিমাম ক্যাশ ব্যালেন্স এল দ্বারা প্রকাশ করি, যার শুধু কি মিনিমাম ক্যাশ ব্যালেন্স। ওকে, 8 নম্বরে প্রশ্ন বলছে টার্গেট ব্যালেন্স, যার শুধু কি রিটার্ন পয়েন্টে কি দ্বারা যোগ করব, জেড দ্বারা। রিটার্ন পয়েন্ট কি দ্বারা যোগ করব, লোয়ার লিমিট দ্বারা যোগ করব। গুড। আপার লিমিট কি রিটার্ন পয়েন্টে কয় গুণ, 3 গুণ, প্লাস কি প্লাস হচ্ছে লোয়ার লিমিট। এভারেজ ক্যাশ ব্যালেন্স এল প্লাস 4z ডিভাইডেড কত 3।
থ্রি ওকে, অপারেশনাল কস্টের সূত্র সি বাই টু ইন্টু আই, ট্রেডিং কস্টের সূত্র বিটি ডিভাইডেড বাই সি। আর টোটাল কস্ট মানে কি? অপারেশনাল কস্ট প্লাস কি ট্রেডিং কস্ট। ট্রেডিং কস্ট লিখতে পারেন, ট্রানজ্যাকশন কস্ট লিখতে পারেন, কনভার্সন কস্ট লিখতে পারেন, একই কথা। যেটা প্রশ্ন থাকবে ওইটি আমরা লিখব। এখন আসেন তাহলে আমরা একটু রিটার্ন পয়েন্ট রিলেটেড একটু একটু সূত্র দেখি। আচ্ছা, আরেকটা সূত্র পরে আমরা একবারে প্রথম থেকে শুরু করি। হ্যাঁ, এই যে 1 নম্বর অঙ্ক দিয়ে শুরু করি। এর পরবর্তী যেটা আছে সেটা কি? এই যে এইটা একটু ভালো করে 14 নাম্বারটা লেখা আছে অপটিমাম ক্যাশ ব্যালেন্স, যেটা এই যে রিটার্ন পয়েন্টের ক্ষেত্রে যে সি আমরা জানি অপটিমাম ক্যাশ ব্যালেন্স। ঠিক আছে, এই অপটিমাম ক্যাশ ব্যালেন্সটা যখন বাউমিল মডেল করতে বলবে তখন আমরা এই অপটিমাম ক্যাশ ব্যালেন্সটা বের করব। এই অপটিমাম ক্যাশ ব্যালেন্স, লট সাইড বা অ্যানুয়াল ক্যাশ ব্যালেন্স, এই সবগুলোকে আমরা প্রকাশ করব কি দ্বারা? সি দ্বারা। এই সূত্রটা অ্যাপ্লাই করব তখনই যখন প্রশ্নে বাউমিল মডেল উল্লেখ থাকবে। ঠিক আছে, কি উল্লেখ থাকলে বলো দেখি? বাউমিল বাউমিল মডেল উল্লেখ থাকে তখন আমরা এই সি এর সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে সি মানে হচ্ছে অপটিমাম ক্যাশ ব্যালেন্স, কাম্য নগদ ব্যালেন্স। তাহলে এই সি এর সূত্র হচ্ছে রুট ওভার 2BT ডিভাইডেড বাই আই। এই সূত্রটা কিন্তু আমরা থার্ডের ইউ কিউ সূত্রের সাথে একটু মিল আছে, তাই না? ইউ কিউ সূত্র কি? 2AU ডিভাইডেড বাই সি না? এর সাথে মিল দেখে এই যে অপটিমাম ক্যাশ ব্যালেন্সের সূত্র মনে রাখবেন, রুট ওভার 2BT ডিভাইডেড বাই কি আই। এখানে বি হচ্ছে আমরা আগে জানি ফিক্সড কস্ট পার ট্রানজ্যাকশন, টি মানে জানি হচ্ছে অ্যানুয়াল ক্যাশ ইনভেস্টমেন্ট, আর আই মানে হচ্ছে অপারেশনাল কস্ট বা ইন্টারেস্ট। তাহলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব তখনই যখন বাউমিল মডেলের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবে। সিদ্ধান্ত কথাটা একটু অ্যাড করে নেবেন। হ্যাঁ, বাউমিল মডেল ব্যবহার করে যখন কি করবে? সিদ্ধান্ত গ্রহণ করতে বলে। সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত হচ্ছে যখন প্রতিষ্ঠানে নগদ অর্থ নিয়ে কোনো সিদ্ধান্ত বের করতে বলবে তখন আমরা এই বাউমিল মডেলের মাধ্যমে সি এর মান বের করব। সি মানে হচ্ছে অপটিমাম ক্যাশ ব্যালেন্স। ঠিক আছে, এই বাউমিল মডেলের মাধ্যমে সি এর মান বের করব। আর আমাদের প্রশ্নের যে ক্যাশ থাকবে এই দুইটার সাথে কম্পেয়ার করে আমরা দেখব প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা মানে নগদ অর্থের অবস্থা কি ভালো না খারাপ। এখন কোন অবস্থায় ভালো বা খারাপ যখন আমরা অঙ্ক করব তখন বোঝাবো। আসেন তাহলে আমরা একটা অঙ্ক দেখি। এক্সারসাইজ 1 নাম্বারটা, এটা 2013, 13 পরে 16, 16 পরে 20, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টে পার্ট সিতে আসলো। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখেন লেখা আছে কি, বলা আছে যে ইউর কোম্পানি হ্যাজ অন অ্যাভারেজ ডেইলি ক্যাশ। এই যে অ্যাভারেজ ডেইলি ক্যাশ এর মানটা হচ্ছে সি বাই টু এর মান। অ্যাভারেজ ডেইলি ক্যাশ মানে কি বলো দেখি? সি বাই টু। সি বাই টু। তাহলে সি বাই টু এর মান দিয়ে আছে কত টাকা? 4000 টাকা। তাহলে আমি যদি বলি অতএব সি সমান সমান কত বলতে পারবেন? 8000 8000। গুড। তাহলে মনে রাখেন অ্যাভারেজ ডেইলি ক্যাশ মানে হচ্ছে সি বাই টু এর মান। টোটাল ক্যাশ নিডেড ফর দ্য ইয়ার ইজ টাকা হচ্ছে 4,80,000। মানে আমাদের টাকার প্রয়োজন কত টাকা বলো দেখি? নগদ টাকার কত টাকা প্রয়োজন? 4,80,000 এই 4,80,000 কার মান? এই যে আমরা জানি টি মানে কি অ্যানুয়াল ক্যাশ ইনভেস্টমেন্ট, আর বি মানে কি ফিক্সড কস্ট পার ট্রানজ্যাকশন। তাহলে এই যে নগদ যে টাকার প্রয়োজন সেটা হচ্ছে টি এর মান। দ্য ইন্টারেস্টের 6% ইন্টারেস্ট, এটা আমরা কি দ্বারা প্রকাশ করি? আই দ্বারা প্রকাশ করি। আই দ্বারা। এন্ড বলছে প্রসেসিং কস্ট অফ টাকা 100 টাকা ক্যাশ ট্রানজ্যাকশন, অর্থাৎ প্রতি ট্রানজ্যাকশনে তোমার নগদ কত টাকা প্রয়োজন? 100 টাকা। 100 টাকা, যেটাকে আমরা বি দ্বারা প্রকাশ করি। বি মানে ফিক্সড কস্ট পার ট্রানজ্যাকশন। ঠিক আছে, তাহলে এখানে অ্যাভারেজ ডেইলি ক্যাশ থেকে আমরা সি এর মানটা বের করলাম 8000 টাকা। আমাদের টি এর মান দিয়ে আছে প্রশ্নে 4,80,000, আই এর মান দিয়ে আছে 6% এবং বি এর মান দিয়ে আছে 100 টাকা। এখন আপনাকে 4টা প্রশ্ন করছে। প্রথম 3টা প্রশ্ন সহজ, 4 নম্বর প্রশ্নটা একটু জটিল, এটা আমাদের ভালো করে সবাইকে খেয়াল করতে হবে। প্রথম প্রশ্নটা বলছে অপরচুনিটি কস্ট। তাহলে অপরচুনিটি কস্টের সূত্র কি? সি বাই টু ইন্টু কি এন্ড সি বাই টু এর মান প্রশ্নে সরাসরি দিয়ে আসলে কত টাকা? 4,000 ঠিক আছে, তাহলে এই সি বাই টু এর মানটাই সরাসরি এখানে লিখে 4000 ইন্টু আই এর মান ছিল 0.06, দুইটা গুণ করে 240। আবার যদি কও না স্যার আমি সি এর মান যেহেতু বের করতে দিলে সি এর মান আমি 8000 বসাই,
ডিভাইডেড বাই 2 ইন্টু 0.06, এক্ষেত্রে মানটা কি সিমিলার হবে। এই যে 2 কে 8000 দ্বারা ভাগ করলে কত হয় 4000, তাহলে 4000 সাথে এটা গুণ করলে সেম জিনিস। বুঝতে পারছি? জি স্যার। তাহলে অপরচুনিটি কস্ট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। এবার আসেন ট্রেডিং কস্ট। তাহলে ট্রেডিং কস্টের সূত্র কি? বিটি ডিভাইডেড বাই সি। বি কথাটা মানে হচ্ছে ফিক্সড কস্ট পার ট্রানজ্যাকশন, যেটা আমাদের প্রতি ট্রানজ্যাকশনে ন্যূনতম কত টাকা প্রয়োজন? 100 টাকা। তাহলে এই 100 টাকা হচ্ছে বি এর মান। আর টি মানে অ্যানুয়াল ক্যাশ ইনভেস্টমেন্ট, যা প্রশ্ন দিয়ে আছে 4 লক্ষ কত? 80,000। 4 লক্ষ 80, মানে মূলত 100 টাকা আসবে, 4 লক্ষ 80 পড়ে যাবে, কোনো সমস্যা নেই, যেহেতু গুণ আসে আগে পরে দিলে কোনো সমস্যা নাই। আর ডিভাইডেড বাই সি, এখন সি এর মান কি 4000 নাকি 8000 বলেন যদি দেখি। 8000। কেউ যদি মনে করেন সি এর মান 4000, তাহলে তার অঙ্ক কিন্তু ভুল। 4000 কি সি এর মান নাকি সি বাই 2 এর মান? C/2। অতএব সি বাই 2 এর মান থেকে আগে সুন্দর করে আপনাকে সি বের করে নেবেন, এরপরে বাদ বাকিগুলি করবেন। যদি সি না বের করেন তাহলে যেখানে সি সেখানে আপনি 4000 মনে করবেন। ঠিক আছে কথাটা? জি স্যার। এখানে কিন্তু এই যে সি এর মানটা অনেক পোলাপানি এখানে 4000 ব্যবহার করে অঙ্ক করে আসবে, কিন্তু 4000 অঙ্ক করে আসলে অঙ্ক কয়কার কার টয়কারটা। বুঝতে পারছেন কথা? জি স্যার। তাহলে এখন এখানে ক্যালকুলেশন আমরা করব, ক্যালকুলেশন করে মান পাবো 6000। তাহলে অপারেশনাল কস্ট পেলাম 240 আর ট্রেডিং কস্ট পেলাম 6000। তাহলে দুইটা যোগ করলে আমরা 3 নাম্বার রিকোয়ারমেন্ট বের করতে বলছে টোটাল কস্ট। তাহলে টোটাল কস্ট হয়ে গেল কত? 6240। বুঝতে পারছি? জি স্যার। তাহলে প্রথম 3টা রিকোয়ারমেন্টের মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার। 4 নাম্বার রিকোয়ারমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই ভালো করে খেয়াল করেন। প্রশ্নে বলছে কমেন্ট অন ইউর কোম্পানি ক্যাশ স্ট্র্যাটেজি, বলছে নগদ কৌশল নিয়ে এই কোম্পানি কমেন্ট করতে হবে। নগদ কৌশল কি ভালো না খারাপ? যখনই নগদ কৌশল নিয়ে কমেন্ট করতে বলবে তখনই আমরা বাউমিল মডেলের মাধ্যমে আগে সি এর মান বের করব। এখন বর্তমানে আমাদের সি এর মানটা কত দিয়ে আছে? 8000। 8000। আর আমরা বাউমিল মডেলের মাধ্যমে সি এর মান বের করব। ওই সি এর মান দিয়ে আমরা পুনরায় এই কয়টা কাজ করব, দেখব যে তখন ওই সি এর মান দ্বারা আমাদের বর্তমানে যে টোটাল কস্টটা দিয়ে আছে আর সি এর মান দ্বারা যে টোটাল কস্ট হয়, এই দুইটার মধ্যে কি কতটুকু ব্যয় কতটুকু করা উচিত, আমরা অ্যাকচুয়ালি ব্যয় কত করছি, দুইটার উপর কম্পেয়ার করে আমরা কমেন্ট করব। ঠিক আছে? তাহলে আমরা 4 নাম্বার রিকোয়ারমেন্টের জন্য প্রথমে লিখছি অ্যাট প্রেজেন্ট কোম্পানি ক্যাশ ব্যালেন্স, মানে সি এর মান দিয়েছে 8000, বাট অ্যাকর্ডিং টু বাউমিল মডেল। বাউমিল মডেলের মাধ্যমে সি কত হবে? তো বাউমিল মডেলের সূত্র হচ্ছে 2BT ডিভাইডেড বাই আই। এখানে 2B মানে হচ্ছে ফিক্সড কস্ট পার ট্রানজ্যাকশন, যার মান ছিল 100, টি মানে অ্যানুয়াল ক্যাশ ইনভেস্টমেন্ট, যার মান ছিল 4,80,000, আর আই এর মান হচ্ছে 6% মানে 0.06। এটা আমরা ক্যালকুলেশন করব, মান পাবো কত? 40,000। ঠিক আছে? তাহলে আমাদের বর্তমানে যেখানে সি এর মান 8000 বাউমিল মডেলের মাধ্যমে, সেখানে সি এর মান কত হওয়া প্রয়োজন? 40,000। 40,000। তাহলে এখন সি এর মান 40,000। তাহলে আমরা এখানে যে কয়টা কাজ করছি সেম কাজগুলো পুনরায় আবার করব। তাহলে সি এর মান কত টাকা বলো দেখি? 40,000। 40,000। তাহলে দেখেন এই যে আমাদের প্রথমে বের করতে অপরচুনিটি কস্ট, আমরা এখানে অপরচুনিটি কস্ট লিখছি, শুধু কি সি বাই 2 ইন্টু আই। তাহলে সি এর মান কত? 40,000। এই যে 40 বাই 2 ইন্টু আই এর মান 0.06, ক্যালকুলেশনের মান পাবো 1200। ট্রেডিং কস্টের সূত্র বিটি ডিভাইডেড সি, বি এর মান 4,80,000, টি এর মান বি এর মান 100, টি এর মান হচ্ছে 4,80,000 ডিভাইডেড সি এর মান 40,000, ক্যালকুলেশনের মান পেলাম কত? 1200। 1200। তাহলে অপারেশনাল কস্ট পেলাম 1200 আর ট্রেডিং কস্ট পেলাম কত? 1200। তাহলে টোটাল কস্ট কত? 2400। 2400। তাহলে দেখেন বাউমিল মডেলের মাধ্যমে আমাদের টোটাল কস্ট বের হলো 2400, বাট কোম্পানিতে বর্তমানে টোটাল কস্ট কত হয়? 6,240। 6240। তাহলে ব্যয়টা কি কম হইতেছে না বেশি হইতেছে? বেশি। বেশি হইতেছে। যেখানে ব্যয় করার কথা বাউমিল মডেল অনুযায়ী 2400 টাকা, সেখানে ব্যয় করতেছে 6200 টাকা। তাহলে কোম্পানি ক্যাশ স্ট্র্যাটেজি কি ভালো না খারাপ বলেন যদি দেখি? খারাপ। এখন কেন, কতটুকু টাকার জন্য এটা আমি দেখা দেবো। সো দ্য কোম্পানি ক্যান রিডিউস ইট ক্যাশ কনভার্সন কস্ট বাই, দুইটা পার্থ 3840। কমেন্ট লিখছি কোম্পানি ক্যাশ স্ট্র্যাটেজি ইজ নট অপটিমাম বিকজ ইট ইজ মোর কস্টলি।
কারণ এর ব্যয়টা কি বেশি। কথা কি বুঝছেন? জি স্যার। এই 4 নাম্বার রিকোয়ারমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এই 4 নাম্বার রিকোয়ারমেন্টের জন্য এই অঙ্কটা গুরুত্বপূর্ণ। দেন 4 নাম্বারটা কি বুঝতে পারছেন কিনা? জি স্যার। 4 নাম্বারটা বুঝলে কিন্তু এই অঙ্ক ক্লিয়ার। বুঝতে পারছেন তো? তাহলে ক্যাশ নিয়ে যদি কোনো কথা বলে, কমেন্ট করতে বলে, তাহলে সেক্ষেত্রে আমরা বাউমিল মডেলের মাধ্যমে সি বের করব। ওই সি দিয়ে আমরা টোটাল কস্ট বের করব। দেখব যে টোটাল কস্টটা আমাদের বাউমিল মডেলের মাধ্যমে যা হওয়ার কথা অ্যাকচুয়ালি আমাদের কত হয়। দুইটার মধ্যে যদি পার্থক্য থাকে, অর্থাৎ অ্যাকচুয়ালটা যদি বেশি থাকে, তাহলে ক্যাশ স্ট্র্যাটেজি ভালো না। আর মনে করো এখানে আমাদের বাউমিল মডেলের মাধ্যমে হওয়ার কথা 2400, বাট এখানে হয়েছিল 2000, তাহলে 400 টাকা কি ব্যয় কম হয়েছে না? জি স্যার। তাহলে সেই ক্ষেত্রে কোম্পানি ক্যাশ স্ট্র্যাটেজি কি ভালো না খারাপ হচ্ছিল? ভালো। ভালো। ওকে, তাহলে 1 নাম্বারটা ক্লিয়ার সবাই? জি জি স্যার। স্যার। ঠিক আছে। 2 নাম্বারটা দেখেন। 2 নাম্বারটা প্রশ্নে বলা আছে যে ইউ আর গিভেন দ্য ফলোইং ইনফরমেশন ফর এ মেঘনা ইনকর্পোরেশন, অ্যানুয়াল ইন্টারেস্ট দিয়ে আছে 12%। বলেন তো দেখি এই 12% কার মান? আইএন। আইএন। ফিক্সড অর্ডার কস্ট 100 টাকা, ফিক্সড কস্ট পার ট্রানজ্যাকশন মানে কার মান? বি এর মান। বি এর মান। আর অ্যানুয়াল ক্যাশ নিডেড বা অ্যানুয়াল ক্যাশ ইনভেস্টমেন্ট মানে কার মান? টি এর মান। টি এর মান। ওকে, তাহলে আই বি টি তিনটাই দিয়ে আছে। এন্ড প্রশ্নে বলছে ক্যালকুলেট দ্য টার্গেট ক্যাশ ব্যালেন্স। টার্গেট ক্যাশ ব্যালেন্স মানে সি এর মান ইউজিং বিএটি মানে বাউমিল মডেল অনুযায়ী। তাহলে বাউমিল মডেল অনুযায়ী সি এর মান একটু আগে তোমাদের বের করে দেখাইলাম নাকি? জি স্যার। তাহলে আমরা যদি সূত্রটা অ্যাপ্লাই করি 2BT ডিভাইডেড বাই আই, তাহলে 2 to 2 বি এর মান কত? মান 100, টি এর মান 2,40,000, আই এর মান হচ্ছে 12%। ক্যালকুলেশন করলে আমরা মান পাবো কত? 20,000। বুঝতে পারছেন? জি স্যার। কারো কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, 2 নাম্বার প্রশ্নে বলছে হোয়াট ইজ দ্য টোটাল কস্ট। তাহলে বলেন তো দেখি এই টোটাল কস্টের সূত্র কি? অপরচুনিটি কস্ট প্লাস কস্ট কনভার্সেশন কস্ট। ওকে, অপরচুনিটি কস্ট প্লাস ট্রেডিং কস্ট। ওকে, এখন অপরচুনিটি কস্ট এবং ট্রেডিং কস্ট ছাড়া কি আমরা এটা বের করতে পারবো? না স্যার। তাহলে আগে অপরচুনিটি কস্ট জানতে হবে। তাহলে অপরচুনিটি কস্টের সূত্র আমরা জানি C/2 ইনটু কি? আই। আই। এখন প্রশ্ন হচ্ছে এখানে C/2 এর মান কিন্তু আমাদের প্রশ্নে দেয়া নাই। দেখি আছে? আগে না স্যার। তো এভারেজ ডেইলি ক্যাশ, ওখান থেকে এভারেজ ডেইলি ক্যাশ সি এর 2 দ্বারা বের করে 11 ডেইলি ক্যাশ মনে করেন 4,000 টাকা আছে, তখন সেই মান বের করতাম কত? 8,000 টাকা, তাই না? কিন্তু এখানে কিন্তু এভারেজ ডেইলি ক্যাশটা দেয়া নাই। তাহলে C/2 মানে এভারেজ ক্যাশ ব্যালেন্স। ঠিক আছে? এখন এভারেজ ক্যাশ ব্যালেন্সটা কিভাবে বের করব? আমাদের 1 বছরে কত টাকা প্রয়োজন নগদ? 2,40,000। তাহলে 1 বছর সমান সমান কত দিন? 360। তাহলে 2,40,000 যদি 360 দ্বারা ভাগ করি তাহলে তো এভারেজ মান পাবো নাকি? জি স্যার। তাহলে C/2 মানে এভারেজ ক্যাশ ব্যালেন্স, আর এভারেজ ক্যাশ ব্যালেন্সটা বের করলাম 2,40,000 কে 360 দ্বারা ভাগ করলাম। তার মানে আমরা বলতে পারি C/2 সমান সমান 2,40,000 ডিভাইডেড বাই হচ্ছে 300 কত? 60। ঠিক আছে? তাহলে 360 কে 2,40,000 দ্বারা যদি ভাগ করি তাহলে মান পাবো 600 কত? 67। 67। তাহলে C/2 সমান সমান 667, অতএব C সমান সমান দুইটার গুণফল। ক্লিয়ার? 1300 কত হবে? 34। বুঝতে পারছেন সি এর মানটা? জি স্যার। আমি আবার বলতেছি, ভালো করে খেয়াল করেন। C/2 মানে এভারেজ ক্যাশ ব্যালেন্স। এই মানটাকে আমাদের প্রশ্নে সরাসরি দেওয়া থাকতো এভারেজ ডেইলি ক্যাশ। এখন যেহেতু নাই, তাহলে এভারেজ ক্যাশ ব্যালেন্সটা বের করবো কিভাবে? 1 বছরে আমাদের নগদ টাকার প্রয়োজন 2,40,000, আর 1 বছর সমান সমান কয় দিন? 360। তাহলে 2,40,000 360 দ্বারা ভাগ করলে এভারেজ ক্যাশ ব্যালেন্স পাবো। এখান থেকে আমরা সি এর মানটা বের করছি। ক্লিয়ার এখন? জি স্যার। জি স্যার।
তাহলে এখন সি এর মান 1334 ডিভাইডেড বাই 2 ইন্টু আই এর মান 12%, ক্যালকুলেশন করে 80.04 হবে। ট্রেডিং কস্টের সূত্র বিটি ডিভাইডেড সি, বি এর মান 2 লক্ষ, বি এর মান 100, টি এর মান 2,40,000, সি এর মান বের করছে 1334, ক্যালকুলেশন করে মান পাবো 17,991, আর এই দুইটা যুগ্ম হবে টোটাল কস্ট। বুঝতে পারছি? জি স্যার। 2 নম্বর নিয়ে কোনো প্রশ্ন আছে? না স্যার। এখন আসেন 2 নম্বর অঙ্কের হুবহু অঙ্ক 4 নাম্বারটা। এখানে প্রশ্ন বলছে যে এভারেজ ডেইলি ক্যাশ ব্যালেন্স দিয়ে আছে 8,000, তাহলে এভারেজ ডেইলি ক্যাশ ব্যালেন্স মানে কি সি এর মান নাকি সি বাই 2 এর মান দিয়ে আছে? সি বাই তাহলে সি বাই 2 8,000, অতএব সি সমান সমান কত? 16,000। 16,000। ক্যাশ নিডেড, ক্যাশের প্রয়োজন 5,80,000, দ্যাট ইজ কার মান? টি এর মান। টি এর মান আই এর মান দিয়ে আছে কত পার্সেন্ট? 6%। আর প্রতি ট্রানজাকশন আমাদের নগদ টাকার প্রয়োজন 100। 100, মানে পি এর মান। অপরচুনিটি কস্ট, ট্রেডিং কস্ট এবং দুইটা যোগ করে টোটাল কস্ট বের করতে বলছে, পাবো না? জি স্যার। জি স্যার। ওকে, 5 নম্বর প্রশ্নটা আমরা এটা আমরা আগামী ক্লাসে করাই। হ্যাঁ, এটা একটু রিটার্ন পয়েন্ট ঝামেলা আছে। 5 নম্বর অঙ্কটা আমরা আগামী ক্লাসে করাই। 5 এবং 6, 5 নম্বর করলে তোমরা 6 নম্বর অঙ্কটা পারবা। 8 নম্বর অঙ্কটা তোমাদের বাসায় কাজ থাকবে। বলো তো দেখি, এখানে এই 350 টাকা দেওয়া আছে এভারেজ ডেইলি ক্যাশ ব্যালেন্স, তাহলে এখান থেকে সি এর মানটা কত বের করতে পারবো আমরা? 350 ইনটু 2। 700 টাকা নাকি? 35,000 জি, টাকা স্যার। মান। টি এর মান। ওকে, 5% আই এর মান। আই এর মান, আর 6 টাকা বি এর মান। এখানে আপনাকে অপারেশনারি কস্ট এবং কি ট্রেডিং কস্ট বের করতে বলছে, টোটাল কস্ট বের করতে বলা নাই, পারা যাবে না? জি জি স্যার। স্যার। ওকে, 9 নম্বর অঙ্কটা আমরা নেক্সট ক্লাসে করব। আই গেলে আমরা নেক্সট ক্লাসে দেখব। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। হ্যাঁ, তোমাদের যতটুকু করাইলাম অতটুকু পর্যন্ত তোমরা অঙ্কগুলি করো। আমরা আজকে রিটার্ন পয়েন্টটা দেখাইলাম না, কারণ সব কিছু যদি একসাথে দেখাই তাহলে পুরোটাই গুলিয়ে যাবে। ঠিক আছে, এই জন্য রিটার্ন পয়েন্টের পার্টটুকু আমরা নেক্সট ক্লাসে দেখাবো। ঠিক আছে, তো আজকে রেকর্ড ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে